তো শেখ হাসিনাকে সবাই বলে যে ভারতের প্রতি তিনি নতজানু ছিলেন। আ কিন্তু আমরা যদি একটু সত্যি, সত্যি বাস্তবের দিকে তাকাই, তাহলে দেখব তিনি চায়না এবং ভারতের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করেছিলেন। যাতে করে কোন দেশ তার উপরে বেশি খবরদারি করতে না পারে এবং আমি যতটুকু কূটনীতি বুঝি, তাতে করে আমি বুঝি আমরা আসলে এই ২ দেশেরই আ জাতাকলে পড়েছে। আ আ আ আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আম আম আমি এই মুহূর্তে অর্থাৎ ৫ই অগস্টের পরে যে তথ্যগুলো বিভিন্ন মানুষের সাথে গল্প, আড্ডায়, কথার ছলে, ওভার দ্য কাপ অফ কফি বিভিন্ন আলোচনাতে কত শত গল্প শুনেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নানান রকমের আলোচনাতে আমার কাছে অন্ততপক্ষে একটা ব্যাপারে আমি খুবই বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের ইতিহাসে যদি বঙ্গবন্ধুর পর বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ যে শব্দটি বাংলাদেশ একটা দেশ রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কেউ কোনোদিন কোনো কিছু করে থাকে এবং চোখে চোখ রেখে নিজের আম সার্বভৌমত্ব, নিজের মর্যাদা মাথা উঁচু করে কখনো কোনো বিষয়ে চুক্তি বলেন, কোনো বিষয়ে নেগোসিয়েশন বলেন সেটা করে থাকে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এই কথাটাকে আমার বিরোধী পক্ষ যারা আছে, যারা সবসময় ওঁত পেতে থাকে গালি দেবার জন্য, ওঁত পেতে থাকে নানা ধরনের অশালীন কথা বলার জন্য। আমি খুব আসলে আমি ইচ্ছা পোষণ করি যদি এগুলো আসলে কখনো ভিডিও আকারে দেখানো যেত তাহলে বুঝা যেত। এমনও ডিপ্লোম্যাট আছে তারা বলেছেন যে সারারাত এমন ঘটনা ঘটেছে যে ভারতকে একটা পয়েন্টে ছাড় দেওয়ার কথা, সেখানে প্রধানমন্ত্রীর সাথে থাকা অতিথিরা বারবার বলছেন যে, "স্যার আপনি এই জায়গাটাতে ছাড় না দিলে আসলে উনারা ওই জিনিসটাতে যাচ্ছেন না।" এরকম নানান রকম বলেছে এবং তাকে অনুনয় বিনয় করে তাকে বুঝিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক রকমের চাপে পড়ে, কারণ উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে না উনি এটা করবে না তো করবেই না। সেটা যেই হোক না কেন। এটা ভারতের সাথে কোনো একটা আলোচনার প্রসঙ্গে। সবাই তাকে রাজি করালেন। সারাদিন পর্যন্ত যে আপা স্যার ডাকেন উনাকে ফরমালি ভাবে, "স্যার এটা আপনি এই ব্যাপারটাতে আপনাকে রাজি হন। তা নাহলে এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন না" নানানভাবে। তো সেই ডিপ্লোম্যাটের ভাষ্য অনুযায়ী যে যখন ডিলের সময়টা আসলো, তখন তিনি তার কথাতেই ফেরত গেলেন এবং তিনি শেষ পর্যন্ত মানে মানে এমন না যে ভারতের সাথে শত্রুভাবাপন্ন। এন্ড অফ দ্য ডে তে ভারত আমার যতই আমি আপনার বন্ধু, কিন্তু আমরা যদি একটা ব্যবসায়িক ডিলে যাই, আমাদের কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। আমি একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছি। প্রধানমন্ত্রী তার রাষ্ট্রকেই সুউচ্চে তুলে ধরতেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স। আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে নিজে বলেছি যে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, অর্থাৎ আমি এত কাতর হয়েছি, আমি খুবই কাতর হয়ে, এটা আমার ইমোশনাল একটা স্টেটমেন্ট ছিল যে, "আপা যদি পশ্চিমাদের সাথে কোনো একটা ব্যাপারে আমাদের কথাও বলতে হয়, নেগোসিয়েশন এও যেতে হয়, প্লিজ আপনি এই জিনিসটা একটু করুন।" মানে আজকে আমার এটা বলা উচিত হচ্ছে কিনা জানি না। আ শুধুমাত্র আসলে এই প্রশ্নটা আপনি করেছেন নতজানু অর্থনীতির কথা বা পররাষ্ট্রনীতির কথা প্রসঙ্গে। আমার উত্তর ছিল যে, "দেশ বিক্রি হয়, দেশ কারো কাছে ঝুঁকে পড়ে। এটা করে শেখ হাসিনা কোন ধরনের নেগোসিয়েশন এ যাবে না। ক্ষমতা আমার দরকার নেই।" এটা আমি নিঝুম মজুমদার, আমি সাক্ষী। পৃথিবীর এবার আমাকে হাজার লক্ষ লোক দুনিয়ার কথাবার্তা বলুক, আমার কিছুই আসে যায় না। এটা আমার অভিজ্ঞতা। আমি জানি দেশ তার কাছে আগে এবং এই যে সেন্ট মার্টিনের কথা, তিনি যদি হুইসেল ব্লো না করতেন, তিনি যদি ইস্ট তিমুরের মতো ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে, এই ধরনের কথাবার্তা না বলতেন, তাহলে আজকেও মানুষ কিন্তু বুঝতে পারত না। এখন দেখেন আজকে যখন এই ৫ই আগস্টের এই জঙ্গি হামলার পরে যখন এই দখলদার বাহিনী এই আপনার এই সেন্ট মার্টিনে নানান ধরনের পায়তারা করছে, মানুষ কিন্তু সব বলাবলি শুরু করছে, "আরে এগুলো তো প্রধানমন্ত্রীই সবকিছু বলে গেছেন।" ঠিক না? সো প্রধানমন্ত্রী হুইসেল ব্লো করেছেন বলে আজকে মানুষ এগুলো বলতে পারেন, জানতে পারেন। তো বঙ্গবন্ধু কন্যা কখনো দেশকে বিক্রি করেন না। আর ভারতের সাথে যে আ আপনার নানান ধরনের কথা বলে যে সব লিখে দিয়েছে, এগুলো শুধু মুখেরই কথা। ছোটবেলা থেকেই শুনে এসেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজবে। তারপর হচ্ছে সবাই হিন্দু হয়ে যাবে, ভারতের কাছে দেশ বিক্রি করবে। আ এখন পর্যন্ত এই যুগে এসে ২০২৫ সালে এসে কি হয়েছে না হয়েছে মানুষ সেটা দেখতে পেয়েছে।
নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের স্বার্থ সবার আগে দেখেছেন। ফলে যাদের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে তারাই জানে। আর আপনি বাজারে যা শুনবেন ওগুলো সত্যি না। জি। না, এটা আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে সত্যি যদি আপনি আ বাংলাদেশের এই ৫৩ বছরের ইতিহাসের দিকে তাকান, ভারতের সঙ্গে চোখে চোখ সত্যি, রেখেই সত্যি তিনি যদি কথা কেউ বলেন। সত্যি, সত্যি যদি কেউ আন আম আ অধিকার আদায় করতে পারে সেটি তো শেখ হাসিনাই করেছেন। এটি নিন্দুকেরাও স্বীকার করবেন যেমন উচিত। যেমন অন্তত আমি সত্য আপনাকে ভিত্তিক যদি হয়ে থাকে। এখানে একটা তথ্য দেই। এখানে একটা এখানে একটা ছোট্ট তথ্য দেই। এই তথ্যটা অনেকের জানা উচিত। সেটা হচ্ছে যে মনে আছে একটা কথা নিয়ে খুব আলোচনা হয়েছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা ভারত কখনো ভুলতে পারবে না। এই ধরনের কথাবার্তা আছে না? জি। হুম। দেখেন এই কথাগুলোকে কিভাবে বাঁকা চোখে কি নোংরা ভাবে আপনার কত নোংরা ভাবে প্রকাশ করা হয়। অথচ আপনি জানেন যে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে কি রেফার করেছে? এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এত বিওপি ছিল না সীমান্তে। মানে অর্থাৎ সীমান্ত চৌকি। ২ দেশে ওই যে ১০ টা অস্ত্র মামলা যখন বিএনপির আমলে ধরা পড়ল, তখন কিন্তু বাংলাদেশ সরকার সীমান্তে ব্যাপকভাবে এমন নিরাপত্তা ব্যবস্থা করলো, যারা আপনার যে পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদীগুলো যাতে ভারতের মাটিতে না যেতে পারে, ভারতের উগ্রবাদীগুলো যদি বাংলাদেশে না আসতে পারে। এইজন্য সিকিউরিটিটা এত টাইট করা হয়েছে এবং বাংলাদেশ কিন্তু এই সিকিউরিটির ব্যাপারে অর্থাৎ ২ দেশের এখানে তো ২ দেশেরই সিকিউরিটির প্রশ্ন। বাংলাদেশ তার নিজেদের সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করেছে, যেটা ইভেনচুয়ালি ভারতের লাভ হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশের সিকিউরিটির এই কড়াকড়ির কারণে ভারত তার যে বিওপি তাদেরও তো এরকম চেকপোস্ট গুলো আছে। অনেক চেকপোস্ট তারা সরিয়ে নিয়েছে। এক্সট্রা খরচ থেকে ভারত নানানভাবে বেঁচে গেছে। কারণ বাংলাদেশের দিক থেকে তো এটা শক্তিশালী ভূমিকা ছিল। অর্থাৎ এক দেশ করলেই হলো। ফলে এইসব এই যে নিরাপত্তা আন্তঃরাষ্ট্র নিরাপত্তা, তারপরে অন্য রাষ্ট্রের প্রতি সৌহার্দ্য, অন্য রাষ্ট্রের প্রতি রেসপেক্ট, এই জিনিসগুলোর কথাই তখন রেফার করা হয়েছিল যে এটা ভারত ভুলবে না। অথচ এই কথাগুলোকে কি নোংরা ভাবে কি বাজে ভাবে উপস্থাপন করা হয়েছিল জি, মিডিয়াতে। ফলে জি। আজকের এই পরিসরে আমি কথাটা বলার একটা ফুরসত পেলাম আরকি।